আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। কয়েকদিন হয়ে গেল শীতটা বেশ কমে গেছে, কিন্তু শীত কমে গেলে কি হবে? শীতের সকালটা তো অলসতায় ভরা। একদম সকাল হতে হতেই ইচ্ছে করে না বিছানা থেকে নামতে, ইচ্ছে করে না লেপের নিচ থেকে বা কম্বলের নিচে থেকে বের হতে। কম্বল মুড়ি দিয়ে বা কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকতে অনেক বেশি ভালো লাগে। ভোর হলেই একটাই চিন্তা মনে জাগে যে এখনই উঠতে হবে, এখনই কাজ করতে হবে। এই চিন্তা করতে করতেই বিছানা থেকে নামতে নামতে 1 ঘন্টার মতো চলে যায়। ভাবতে থাকি কখন উঠবো, কখন নামবো, কখন কাজ শুরু করব। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হতে হতেই কাজ শুরু করতে ইচ্ছে করে না। ফ্রেশ হতে হতে দেখা যায় আরও 40 মিনিট 30 মিনিট কেটে যায় অলসতায় ভরা। হাত মুখ ধুতে ইচ্ছে করে না, একদম ফ্রেশ হতে ইচ্ছে করে না, কাজকর্ম করতে ইচ্ছে করে না। ইচ্ছে করে আবার একটু শুই, আবার একটু বসি, এরকম করতে করতে চলে যায় আরও কিছুক্ষণ, চলে যায় আধা ঘন্টার মতো, 40 মিনিটের মতো, এভাবেই চলে যায়। তো এরকম করতে করতে কাজ করতে আসলে অনেকটাই লেট হয়ে যায়। দেখা যায় যে দিক দিয়ে 8টা বেজে গেছে, এখনও কাজ শুরু করতে পারিনি। এদিক দিয়ে আবার কাজে দেরি করলে সারা দিনটা অনেকটা বেশি, এখনকার দিন তো ছোট, তাই এখন এখানে সকাল থেকে কাজ শুরু করতে না পারলে অনেক বেশি লেট হয়ে যায়। দেখা যায় যে দিনের সাথে পারা যায় না। তাই এদিকে যত চেষ্টাই করি না কেন, সকাল 8টার আগে মনে হয় আমি কোনো কাজই শুরু করতে পারি না। আমি যে এখন ছোটো মাছটা মাখিয়ে নিচ্ছি রান্না করার জন্য, ভিডিওটা হচ্ছে কয়েকদিন আগের। আমি গতকালকের ভিডিওর সাথে এই ভিডিওটি একটু লাগিয়ে দিয়েছি, ভিডিওটা একটু বড় করার জন্য। তো আমি যে এখানে মাছটা দিয়ে বা আলু দিয়ে সব কিছুতে যে মাখালাম, চুলায় কিন্তু তখন আগুন ছিল না। আমি মাখানো শেষ করে, সব কাজ শেষ করে পানি দিয়ে তারপর আমি চুলাতে আগুন দিয়েছি। শীতের সকালটা যতই অলসতায় ভরা থাক না কেন, আমাদের তো আর ছাড় নেই, ছুটি নেই। আমাদের তো এভাবেই ছুটতে হবে, সংসারের হাজারো কাজ করতে হবে। এটাই হলো আমাদের গৃহিণীদের জীবন। তো এই তো দেখতে দেখতে আমার ছোটো মাছটা চড়চড়ে হয়ে গিয়েছে। আমি ছোটো মাছ যখনই রান্না করি তখনই হাতে মাখিয়ে রান্না করি, বিশেষ করে বেগুন দিয়ে এবং আলু দিয়ে। যখন আমি ছোটো মাছটা চড়চড়ি করি তখন এটা আমি হাতে মাখিয়ে রান্না করি। হাতে মাখিয়ে রান্নার স্বাদ অন্যরকম, আর একটু তেলে ভেজে বা কষিয়ে, মশলাটা কষিয়ে নিয়ে রান্নার স্বাদ, সেটার টেস্ট অন্যরকম হয়। দুইভাবে রান্না করা যায়। এখন যার যেটা ভালো লাগে, আমি এভাবে হাতে মাখিয়ে ছোটো মাছটা চড়চড়ি করতে বেশি পছন্দ করি। আমার এভাবেই ভালো লাগে। আমার ছোট্ট একটি নানুমণি আছে। ও হচ্ছে শীতের মধ্যে কোনো কথা শুনতে চায় না। ও শুধুই দুষ্টুমি করে। একদম লেপ কাঁথার নিচে থাকতে চায় না, ঘরে থাকতে চায় না। ও শুধু বাহিরে বাহিরে ঘুরবে। ওর বাহিরে পছন্দ, বাসার বাইরে থাকবে, ঘরের বাইরে থাকবে, বিছানায় থাকবে না। সারাক্ষণ দুষ্টুমি করবে, খেলবে। ওকে তো আর বোঝানো যাচ্ছে না যে শীতে এইভাবে তোমার ছোটাছুটি করা যাবে না, ঘর থেকে বাহির হওয়া যাবে না। ঘর থেকে বাহির হতে না পারলে কান্নাকাটি শুরু করে। তো আমার এই দুষ্টু নানুমণিটাকে নিয়ে খুব বেশি একেবারে চিন্তায় আছি। কি হয়, ঠান্ডা লেগে যায়, কখন ঠান্ডা বেড়ে যায়, এটা নিয়ে খুব টেনশনে আছি। আপনারা সবাই আমার ছোট্ট সোনামণিটার জন্য একটু দোয়া করবেন। আমার এই আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন তাদের সকলের কাছে অনুরোধ করছি, দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন এবং লাইক কমেন্ট একটি করে শেয়ার করবেন। এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়ে এখানে পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ফ্রাই করে এখানে একে একে আমি সব মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি রান্না করব হাঁসের মাংস। এটা চীন হাঁস যেটাকে বলা হয়, আমাদের দেশি হাঁস না, চীন হাঁস। এটাকে আজকে আমি চীন হাঁস রান্না করব। তো একে একে সব মশলা দিয়ে সব কিছু কষিয়ে নিয়ে তারপর আমি মাংসটা দিব। আর এই হাঁসের মাংসর সাথে থাকবে আজকে ছিটা রুটি। ছিটা রুটি দিয়ে হাঁসের মাংস দিয়ে। যেহেতু শীতকাল বলে কথা, তো মেয়ের শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনদের তো আর শীতের পিঠার দাওয়াত না দিলে চলে না। তাই আমি মেয়ের শ্বশুরবাড়ির লোকজনদের শীতের পিঠার দাওয়াত দিয়েছিলাম। মেয়ের শ্বশুরবাড়ি থেকে মেয়ের শ্বশুর শাশুড়ি ওরা সবাই এসেছিল আমার বাসায়। এসে কয়েকদিন ছিল। ওদের জন্য আমি যে পিঠাগুলি আয়োজন করেছিলাম সেগুলি আমি আর আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না। অল্প কয়েকটা পিঠার আইটেম আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। মানে হচ্ছে আমি সময়ের স্বল্পতার কারণে আমি ক্যামেরা বন্দি করতে পারিনি ওই পিঠাগুলো। অনেক বেশি ব্যস্ত ছিলাম। বাসায় মেহমান আসলে অনেকটাই কাজের চাপ বেড়ে যায়, ঝামেলা বেড়ে যায়, যার কারণে আমার ভিডিওগুলি করা হয়নি। আর এই ব্যস্ততার মধ্যে থেকে আমার বেশ কয়েকদিন যাবৎ ভিডিওটাও আপলোড করা হয়নি। আজকে আমি একটু সময় পেয়েছি, তাই ভিডিও আপলোড করার জন্য বসে গেছি। অনেকেই বলে থাকে অনেকের হাতেই নাকি ছিটা রুটিটা হয় না, বা হলেও ভালো হয় না।
আমিও কিন্তু আগে এই চিটা রুটিটা বানাতে পারতাম না। আমি বাসায় মেহমান আসলে যে ভালো বানাতে পারতো তাকে ডেকে নিয়ে আসতাম আমার বাসায় এই রুটি পিঠা বানানোর জন্য। কিন্তু এখন আমি নিজেই বানাতে পারি, আমি বানাতে শিখে গেছি। আসলে চেষ্টা করলে মানুষ কি না পারে। আমি ১ বার পারিনি, ২ বার পারিনি, কিন্তু তারপরও হাল ছাড়িনি। আমি চেষ্টা চালিয়েই গিয়েছি। চেষ্টা করতে, করতে একসময় গিয়ে দেখি বানানোটা হয়েই গেছে। আমি শিখেই ফেলেছি। তো এই তো কথা বলতে, বলতে আমি এখানে হাঁসের মাংসটা সব মসলা দিয়ে ভালোভাবে কষিয়ে, মাংসটাও ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে অল্প, অল্প করে গরম পানিটা এড করে দিচ্ছি। এখানে মাংসতে যেকোনো মাংসতেই আপনি যদি গরম পানিটা এড করতে পারেন, তাহলে মাংসের টেস্টটা অন্যরকম আসে। টেস্টটা মানে ভালো আসে। তাই আমি চেষ্টা করি সবসময় গরম পানিটা ব্যবহার করার জন্য। সিলেট মেয়ের বাসায় গিয়ে ২০ দিনের মতো ছিলাম। তো মেয়ের বাসা থেকে এসে ছাদে গিয়ে দেখি আমার ছাদের যে গাছগুলি আছে সেগুলির একদম বেহাল অবস্থা। কেউ পানি দেয়নি, কেউ যত্ন করেনি। দেখি একদম আধমরা হয়ে বেঁচে আছে কোনো রকমে জান নিয়ে। ছাদে আমার অনেক সুন্দর একটা বড়ই গাছ ছিল। বড়ই গাছটাতে বেশ অনেক বড়ই এসেছিল। তো আমি এসে দেখি বড়ইগুলি পেকে আছে, কিন্তু গাছটা মরে, মরে ভাব, একদম আধমরা হয়ে বেঁচেছিল। সেটা এই কয়েকদিনে একদম মরে গেছে। তো এই গাছগুলোর জন্য অনেক মন খারাপ হচ্ছিল, খুব কষ্ট পাচ্ছিলাম। তো যাই হোক, এই যে আমি এখানে চিটা রুটিটা বানিয়ে নিচ্ছি। জানি না আমারটা ঠিকভাবে হয়েছে কিনা, তবে আমার কাছে মনে হয়েছে আমি সঠিকভাবে বানাতে পেরেছি। আপনারা হয়তো আমার চেয়ে আরও ভালো পারেন, আমি হয়তো এতটা ভালো পারি না, কিন্তু আমি হাল ছাড়িনি। আমি চেষ্টা চালিয়েই গেছি বানানোর জন্য। শীতকালে হাঁসের মাংসটা অনেকেই বেশি পছন্দ করে। আমার পরিবারে সবাই আসলে হাঁসের মাংসটাই বেশি পছন্দ করে। গরুর মাংসর চাইতেও হাঁসের মাংসটা অনেক বেশি পছন্দ করে। আর যদি সাথে থাকে চিটা রুটি, তাহলে তো কথাই নেই। সেটা অন্যরকম একটা টেস্ট, অন্যরকম একটা খাবারের স্বাদ জাগে। মনে হলেই আমি যখন এডিট করতে বসেছি বা ভয়েস দিতে বসেছি, এই পিঠা এবং হাঁসের মাংস দেখে আমার আবার খেতে ইচ্ছা করছিল। যা বলছিলাম আর কি, আমার ছাদের গাছগুলোর সাথে আমার ঘরের ভিতরে যে ইনডোরে যে গাছগুলো ছিল, সব ইনডোর প্ল্যান্টগুলোরও একদম সেই বেহাল অবস্থা। কেউ যত্ন নেয়নি, ঠিকমতো পানি দেওয়া হয়নি, গাছের পরিচর্যা করা হয়নি। তো এখানে এসে দেখি আমার সেই ঘরের ইনডোর প্ল্যান্টগুলোরও সেই একই অবস্থা। তো কিছুদিন হলো আমি এখানে টাঙ্গাইলে চলে এসেছি। তো গাছগুলিকে আমি যতটুকু পেরেছি যত্ন নেওয়ার চেষ্টা করেছি। জানি না কবে আবার আগের মতো সেই তরতাজা সেই রূপে ফিরে আসবে। গাছগুলোর জন্য সত্যিই আমার অনেক বেশি মন খারাপ হচ্ছে। তো এইখানে আবার আমি আর একটি প্যান বসিয়ে আমি এখানে গরুর মাংসটা রান্না করব। বাসায় মেহমান এসেছে, মেয়ের শ্বশুরবাড়ির লোক বলে কথা। তাদের কি আর গরুর মাংস ছাড়া আপ্যায়ন করা যায়? শুধু কি আর হাঁসের মাংস আর চিটা রুটি দিয়ে তাদের আপ্যায়ন করা যায়? এই তো আমি সেজন্য এখানে এই পাত্রে গরুর মাংসটাও রান্না করে নিচ্ছি। গরুর মাংসটা হচ্ছে যত বেশি কষানো যায়, কষাতেই একদম যখন কষানো শেষ পর্যায়ে চলে আসবে তখনটা যেন মাংস একদম নরম হয়ে যায়। এইরকমভাবে যদি মাংসটা কষানো যায়, তাহলে গরুর মাংসের টেস্টটা একদম ভালো আসে। আর অল্প কষালে গরুর মাংসের টেস্টটা এত ভালো আসে না। তখন দেখা যায় যে অল্প কষানেও মাংসগুলো অনেকটা বেশি হার্ড হয়। মানে খুব কষ্ট করে টানাটানি করে ছিঁড়তে হয়। এরকম মাংস খেতে ভালো লাগে না। তাই আমি একটু সময় নিয়ে ধৈর্য ধরে বেশ ভালোভাবে কষিয়ে তারপর গরুর মাংসটা সবসময় রান্না করি। তো এখানে গরুর মাংসটা রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজটা ভালোভাবে ফ্রাই করে তারপর এখানে দিয়ে দিয়েছি তেজপাতা, গোলমরিচ, এলাচ, দারচিনি, এগুলি দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আদা এবং রসুনের পেস্ট এটা পরিমাণ মতো দিয়ে দিলাম। আমি এখানে খুব বেশি পরিমাণ না, আমার বাসায় মেহমান ছিল মাত্র কয়েকজন, তার জন্য আমি 2 কেজি মাংস এখানে রান্না করছিলাম। তো সেই পরিমাণে আমি এখানে মশলাগুলি নিচ্ছিলাম। আপনাদের মাংসর পরিমাণ কম বেশি হলে মাংসর পরিমাণ বুঝে মশলাটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আমি এখানে কোনো মশলার পরিমাণ বলিনি, এখানে আমি আমার ইচ্ছা মতো মশলা ব্যবহার করেছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মশলাটা ব্যবহার করবেন। তো আমি এখানে আদা রসুন পেস্টটা বেশ ভালোভাবে ফ্রাই করে নেওয়ার পর তারপরে এখানেও আমি গরম পানিটা অ্যাড করে দিচ্ছি। আমি আগেই বলেছি যে আমি সব ধরনের মাংসতে গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করি। তো এই তো এখানে গরম পানি দিয়ে কষিয়ে নেওয়ার পর তারপর আমি একে একে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু আমি এখানে অ্যাড করে দিয়েছি।
তারপর সব মশলাগুলো একসাথে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো শেষ হয়ে গেলে তারপর আমি মাংসগুলো দিয়ে সেই মাংসটা আবার আমি ভালোভাবে কষিয়ে নেব। বাসায় মেহমান আসলে আসলে বেশ ভালোই লাগে। আমার কিন্তু আসলে বেশ ভালো লাগে, কারণ মেহমানরা আসলে তাদের সাথে বসে গল্প করে অনেক সময় কাটানো যায়, অনেক মজা লাগে, অনেক মজার মজার গল্প করে হাসাহাসি করে নিজের মতো করে কথা বলার পর মনটা অনেক হালকা হয়। এই জন্য মানে মেহমান আসলে আমার অনেক বেশি ভালো লাগে। কাজের চাপ যদিও বেশি থাকে, তো কাজের চাপ থাকলে কি হবে, কাজ করার পর যেটুকু অবসর সময় পাওয়া যায় সেটুকু সবাই মিলে একটু গল্প করলে, আড্ডা দিলে মনটা কিন্তু আসলে অনেকটা ভালো হয়ে যায়। তাই আমার মেহমান আসলে অনেক বেশি ভালো লাগে। আমি মেহমানকে অনেক বেশি পছন্দ করি এবং তাদেরকে আপ্যায়ন করতেও অনেক বেশি পছন্দ করি। যাই হোক, এখানে আমি সব মশলা দিয়ে কষানোর পর তারপর মাংসগুলো হাঁড়িতে দিয়ে আমি বেশ ভালোভাবে কষিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে কষানোটা শেষ হয়ে গেলে আমি এখানে মাংসে আলু অ্যাড করে দিব। আমাদের পরিবারের সবাই মাংসের মধ্যে আলুটা দিলে মাংসটা খেতে অনেক বেশি পছন্দ করে, তাই আমি আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। দেখতে দেখতে আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল শুভকামনা এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি যেন অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।